হেই বন্ধুরা, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা সবাই? জনি নামের এই ছেলেটা একসময় ছিল দারুণ এক স্পোর্টস রাইডার, কিন্তু একটা দুর্ঘটনার পর সে সবকিছু ছেড়ে দেয়। এর কয়েক বছর পর সে এফবিআই যোগ দেয়, আর তখনই তার সামনে আসে এক রহস্যময় দল, যারা কিনা বিশ্বের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর সব স্ট্যান্ড করে অপরাধ ঘটাতো। জনি বুঝতে পারে এই দলটাকে ধরতে হলে তাকে তাদের সাথে মিশে যেতে হবে। ধীরে ধীরে সে সেই দলের সাথে মিশে যায়, কিন্তু শেষমেশ তার নিজের কাজ আর অন্যদিকে তাদের প্রতি বন্ধুত্ব, এই দুয়ের মধ্যে কোনটাকে বেছে নেবে সে? তো গল্পটা শুরু হয় একটা পাহাড়ের দৃশ্য দেখিয়ে। আমরা দেখতে পাই সেখানে দুইজন বাইকার তাদের বাইক চালাচ্ছে, আর এদের কাজটা হলো পাহাড়ের ছোট্ট একটা পথ দিয়ে বাইক চালিয়ে পরের পাহাড়ে জাম্প করে ল্যান্ড করা। আর এই দুই বন্ধুর একজনের নাম জনি, অন্যজনের নাম জেফ। এরপর জনি তার বাইক দ্রুত চালিয়ে পরের পাহাড়ে জাম্প করে সেখানে ল্যান্ড করে। এদিকে জেফও তার বাইক দ্রুত চালিয়ে জাম্প করে একই পাহাড়ে, কিন্তু যখনই সে ল্যান্ড করে তার বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে নিচে পড়তে শুরু করে। জনি তাকে পড়তে দেখে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাইক আর উপরে আসতে পারে না। আর তখনই জেফ নিচে পড়ে যায় আর তার একটা মর্মান্তিক মৃত্যু ঘটে যায়। তো এরপর আমাদেরকে 7 বছর পরের সময় দেখানো হয়। এখন জনি একজন এফবিআই এজেন্ট হয়ে গেছে, কিন্তু আজও না তার সেই বন্ধুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। এরপর আমরা দেখতে পাই এফবিআই এর একজন অফিসার মুম্বাই হওয়া চুরির ঘটনা দেখাচ্ছে। চোরেরা সেই বিল্ডিং থেকে হিরে চুরি করে নিচে ফেলে দেয়, আর তারপর প্যারাসুট খুলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটা কার্গো প্লেনে কয়েক বিলিয়ন ডলারের একটা কনসাইনমেন্ট আছে, আর সেখানে দুইজন লোক সেই বিলিয়ন ডলারের কনসাইনমেন্ট প্লেন থেকে নিচে ফেলে দেয়। এরপর তারা নিজেরাও নিচে লাফ দেয়, আর সেই দুজন লোক সেই বিলিয়ন ডলারের কনসাইনমেন্ট হাওয়াতেই খুলে ফেলে। এতে করে সব টাকা হাওয়াতে উঠতে শুরু করে, আর সেই টাকা নিচের একটা বস্তিতে পড়তে থাকে। আর যে দুজন হাওয়ায় বিলিয়ন ডলারের কনসাইনমেন্ট খুলে দিয়েছিল, তারা মাটিতে তৈরি একটা গুহার ভিতর সরাসরি ল্যান্ড করে যায়। এরপর জনি যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে সব প্রমাণ জড়ো করে সেই পুরো বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করে। সে তার বসকে বলে যে এইসব চুরি একই গ্রুপের লোকেরা করছে, আর এরা এক্সট্রিম অ্যাথলেট। সে বলে যে এই লোকেরা ওজাকি 8 নামের একটা চ্যালেঞ্জ পূরণ করতে চায়। ওজাকি 8-এ মোট 8টা চ্যালেঞ্জ আছে, আর সব চ্যালেঞ্জই প্রকৃতির সাথে জড়িত। আসলে ওজাকি নামের এই চ্যালেঞ্জগুলো ওজাকি নামের একজন মানুষ তৈরি করেছিল। সে নিজের তরফ থেকে মোট 8টা চ্যালেঞ্জ তৈরি করেছিল, যার মাধ্যমে সে প্রকৃতিকে সম্মান দিতে চেয়েছিল। তার বিশ্বাস ছিল যে প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, আর তার বিনিময়ে আমাদেরও প্রকৃতিকে কিছু দেওয়া উচিত। আর তার তৈরি 3য় চ্যালেঞ্জ পার করার সময় তার মৃত্যু হয়েছিল। এখন এই লোকেরা সেই ওজাকির 8টা চ্যালেঞ্জ পূরণ করতে চায়। এটা আজ পর্যন্ত কেউই করতে পারেনি, আর এরা তাদের 3টা চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছে, কিন্তু তাদের 4র্থ চ্যালেঞ্জের খোঁজে আছে। এদিকে তাদের এই 4র্থ খোঁজ শেষ হয় সমুদ্রে, কারণ সমুদ্রের পশ্চিম এলাকায় একটা বড় ঝড় আঘাত হানতে চলেছে, যার ফলে সমুদ্রে খুব উঁচু ঢেউ উঠবে, আর এই লোকেরা সেখানে তাদের চ্যালেঞ্জ পূরণ করতে নিশ্চয়ই আসবে। এরপর জনির বস জনিকে ফ্রান্সে পাঠায়, আর সেখানে তার সাথে এফবিআই এর একজন এজেন্ট পাপাজির সাথে দেখা হয়। সেই এফবিআই এজেন্ট জনিকে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়, আর সেখানে জনি দেখে অনেক লোক পার্টি করছে আর এনজয় করছে। তাদের দেখার পর জনি সেখানে সার্ফিং করতে বেরিয়ে যায়। এরপর জনি সেখানে সার্ফিং করতে থাকে, তখন সেখানে খুব উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করে, আর তখনই সে ঢেউয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর পানির নিচে ডুবতে থাকে। কিন্তু তখনই সেখানে একজন সার্ফার আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর জনির যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে একটা বোটে আছে, আর সেখানে তার সাথে বোধি নামের একজন লোকের দেখা হয়। আর বোধি হলো সেই লোক যে তার জীবন বাঁচিয়েছে। আর বোধির সাথে সেখানে গ্রোমেট, রোজ আর কার্ডারও আছে। আর যে বোটে তারা আছে সেখানে একটা পার্টি চলছিল। এরা জনিকে পার্টিতে নিয়ে যায়, আর সেখানে জনির দেখা হয় সামসারা নামের একটা মেয়ের সাথে। এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জনি একটা ট্রেন স্টেশনে যাচ্ছে, আর যখন সে সেখানে যায়, সেখানে তার সাথে বোধির দেখা হয়। বোধি তাকে নিজের সাথে ফাইট করতে বলে, আর যখন তাদের দুজনের মধ্যে ফাইট শেষ হয়, বোধি তাকে নিজের গ্রুপে জয়েন করতে বলে। এখন জনিও তাদের টিমেরই একটা অংশ, তাই জনি তাদের পরের চ্যালেঞ্জ পূরণ করতে তাদের সাথে বের হয়ে যায়। আর তাদের পরের চ্যালেঞ্জ হলো একটা উইংস্যুট পরে একটা উঁচু পাহাড় থেকে নিচে লাফ দিতে হবে। আর যখন এরা সেই পাহাড়ে যায়, সেখানে বোধি জনিকে বলে যে আমরা যা কিছু করছি এতে আমাদের কোনো স্বার্থ নেই। ও যা কি চেয়েছিলেন যে প্রকৃতির সম্মান হোক, কারণ প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, আর আমাদেরও প্রকৃতিকে কিছু দেওয়া উচিত। আর এই 8টা চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে আমরা মানুষের দৃষ্টি এই সুন্দর প্রকৃতির দিকে টানতে চাই। এরপর পরদিন সকালে সবাই তাদের উইংস্যুট পরে সেই উঁচু পাহাড় থেকে লাফ দেয়। পাহাড় থেকে লাফ দেওয়ার পর এরা একসাথে প্রকৃতির আনন্দ নেয়, আর একে একে সবাই তাদের টাস্ক পূরণ করে নিচে মাটিতে ল্যান্ড করে। এরপর এরা তাদের ছোট্ট বানানো ঘরে পৌঁছায়,
আর তখনই সেখানে তার সাথে সামসার দেখা হয়। আসলে সে তাদেরই বন্ধু ছিল। এরপর সেখানে তারা এনজয় করে আর একসাথে খাওয়া দাওয়া করে। আর কয়েকদিন বিশ্রাম করার পর তারা তাদের পরের চ্যালেঞ্জের জন্য বেরিয়ে যায়। আর তাদের পরের চ্যালেঞ্জ হলো একটা স্নো মাউন্টেন থেকে আইস বোর্ডিং করা। আর যখন তারা সেখানে চলে যায়, তাদের নিচে যাওয়ার ঠিকঠাক রাস্তা দেখা যাচ্ছিল না। তারপরেও এখানে জনি রিস্ক নেয় আর নিচে লাফ দিয়ে দেয়। এরপর সামনে বোর্ডিং করতে করতে জনি একটা জায়গায় পৌঁছে যায়। আর সেখানে পৌঁছানোর পর রোজ বলে যে আমাদের এখানে থেমে যাওয়া উচিত, কারণ এখান থেকে সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু এখানে জনি আবার একটা রিস্ক নেয় আর সামনে চলে যায়। আর সেখানেই সামনে যেতে যেতে কার্টার পাহাড় থেকে নিচে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। তখনই জনি বলে যে এসব আমার কারণেই হয়েছে। আর তখনই বোধি তাকে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, সে নিজেই নিজের রাস্তা বেছে নিয়েছিল, আর এতে আমাদের কারোরই দোষ নেই। এরপর আমাদের একটা পার্টি দেখানো হয়। আর পার্টি শেষ হবার পর সামসারা জনির কাছে আসে আর জনিকে বলে যে আমি আর বোধি ওজাকিকে চিনতাম। আর সে বলে যে তাদের মা বাবার মৃত্যুর পর ওজাকি তাদের দুজনকেই সামলেছিলেন। সে এটাও বলে যে ওজাকি চাইলে তার সব চ্যালেঞ্জ পূরণ করতে পারতেন, কিন্তু তিনি তার তৃতীয় চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে একদল তিমি বাঁচাতে তার বোট একটা জাহাজের সাথে ধাক্কা মেরে দিয়েছিলেন। আর সেখানেই তার মৃত্যু হয়েছিল। আর সেই বোটে একটা ছেলে বেঁচে গিয়েছিল, যে হলো বোধি। বোধি সেই 8টা চ্যালেঞ্জ পূরণ করতে চায় আর প্রকৃতিকে সম্মান দিতে চায়, আর তাই আমরা তার সাথেই আছি। এরপর জনির কাছে তার এজেন্টের মেসেজ আসে আর তারা তাকে দেখা করতে ডাকে। এরপর তারা জনিকে বলে যে হয়তো তুমি ভুলে গেছো এফবিআই তোমাকে এখানে কেন পাঠিয়েছে। এরপর জনি বলে আমাকে একটু সময় দাও, আমি ওদের খুব কাছাকাছি আছি। এরপর জনি সেখানে ফিরে আসে আর এরপর তারা তাদের পরের মিশনের জন্য বেরিয়ে যায়। আর সেখানে বোধি জনিকে বলে যে এখন সময় এসে গেছে, আমাদের প্রকৃতিকে কিছু দেওয়া উচিত। আর যেখানে তারা আছে আসলে সেখানে একটা সোনার খনি আছে, আর তারা সেটা ব্লাস্ট করে সোনার খনি বন্ধ করতে চায়। তো এরপর বোধির লোকেরা পাহাড়ে বাইক নিয়ে যেতে শুরু করে আর সেখানে গিয়ে তারা বোমা সেট করে। এরপর তারা বোমা লাগিয়ে ফিরে আসে আর নিচে তারা ফায়ারিং শুরু করে দেয় আর সবাইকে বলে যে সবাই এখান থেকে চলে যাও। আর তারা বোধিকে একটা রিমোট দেয় আর বলে যে বোমার জায়গা মতো সেট হয়ে গেছে। তখনই জনি সেখানে একজন গার্ডকে বাঁচাতে আসে আর সেই মুহূর্তে তার হাতে একটা বন্দুক আসে আর এটা দিয়ে সে বোধির দিকে তাক করে বলে যে থামো বোধি, আমি এফবিআই থেকে এসেছি আর আমি তোমাকে এটা করতে দেব না। আর তখনই বোধি রিমোটের সেই বোতাম টিপে দেয়, যার ফলে পাহাড়ে ব্লাস্ট হয়ে যায়। এরপর বোধি তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই সময় পাহাড় থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে। আর এরপর জনি ও বোধির পেছন ছুটতে থাকে, কিন্তু বোধি তার হাতে আসে না। আর বোধির পেছন ছুটতে ছুটতে জনি একটা জায়গায় সে বোধিকে বলে যে এসব তোমারই পরিকল্পনা ছিল। তখনই বোধি তাকে বলে যে এসব তোমাকে জানতেই হতো, তাহলে আমাকে শুধু একবার বলে দিতে, আমি তোমাকে সব বলে দিতাম। আর এটা বলেই বোধি সেখান থেকে বাইক জ্যাম করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপরও জনি তার পেছনে আবার ছুটতে থাকে আর ছুটতে ছুটতে সে একটা পানির গর্তে পড়ে যায়। আর তখনই আবার বোধি সেখান থেকে হাতছাড়া হয়ে যায়। তো এর পরের দৃশ্যে জনির সেই অফিসার জনিকে বলে যে তোমার তার উপর নজর রাখা উচিত ছিল আর সব কথা আমাকে রিপোর্ট করা উচিত ছিল। এরপর জনি বলে যে আমি কনফার্ম করতে চেয়েছিলাম যে এরা তারাই কিনা। এরপর সেখানে তাদের একজন অফিসার আসে আর তাদের বলে যে আমরা তাদের একটা ফুটেজ পেয়েছি। আর যখন তারা সেই ফুটেজ দেখে তখন তারা শহরে এসে গেছে। আর জনি বুঝে যায় যে এরা এখন ব্যাংক লুট করতে এসেছে, কারণ যে তাদের স্পন্সর ছিল তার সব সম্পত্তি এফবিআই ফ্রিজ করে দিয়েছে। এরপর তারা তাদেরকে ধরতে পেরিয়ে যায়। আর যখন তারা সেখানে পৌঁছায় সেখানে ফায়ারিং শুরু হয়ে যায় আর সেই ফায়ারিংয়ের মধ্যেই রোজের গুলি লেগে যায় আর সে সেখানেই মারা যায়। তো এরপর যখন তারা মুখোমুখি হয় তখনই জনির একটা গুলি বোধির গায়ে লেগে যায়। আর যখন সে তার হেলমেটটা খোলে তখন দেখতে পায় যে সেখানে তো বোধি নয় বরং সামসারা আছে। আর তাকে দেখে সে খুবই দুঃখিত হয়, কারণ সে তাকে ভালোবাসতো। এরপর জনির মনে হয় যে বোধিকে ধরা খুবই মুশকিল। আর এখন সে ভাবতে থাকে যে তাদের পরের মিশন এখন কি হতে পারে। এরপর সে মাথা খাটিয়ে বের করে ফেলে যে বোধির পরের মিশন ভেনিজুয়েলাতে হবে। বোধিকে ভেনিজুয়েলার অ্যাঞ্জেল ফল নামের পানির ঝর্ণা পাহাড়ের উপর উঠতে হবে, আর সেটাও সেফটি ছাড়া। আর এটা খুবই উঁচু আর খুবই গভীর। আর জনি তাদের আটকাতে সেখানে চলে যায়। আর যখন সে সেখানে পৌঁছায় সেখানে বোধি আর গ্রোমেট পাহাড়ের উপর উঠতে শুরু করে। আর তাদেরকে দেখে জনিকেও তাদের পেছনে পেছনে উপরে উঠতে হয়। আর যখন বোধি আর গ্রোমেট উপরে ওঠে গ্রোমেটের সাহস ভেঙে যায় আর সে বোধিকে বিদায় বলে হাত ছেড়ে দেয়। এতে সে নিচে পড়ে যায় আর মারা যায়। আর এরপর বোধি সেখানে পাহাড়ের উপর উঠে যায়
আর তার পেছনে পেছনে জনিও এখানে পৌঁছে যায়। আর সেখানে যাওয়ার পর জনি বধিকে বলে যে এখন তোমার থেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর তখনই বধি নিচের পানিতে লাফ দিয়ে দেয়, আর তার সাথে জনিও নিচে লাফ দেয়। আর এত উপর থেকে পড়ার পর হয়তোবা কেউই বাঁচবে না, কিন্তু জনি সেখানে এখনও জীবিত থাকে, কিন্তু বধিকে আর কোথাও দেখা যাচ্ছিল না। এরপর জনির মনে হয় যে বধি প্রায় তার সব টাস্ক পূরণ করে ফেলেছে, কিন্তু একটা টাস্ক তার এখনও বাকি আছে। এরপর আমরা দেখতে পাই যে 17 মাস সেখানে কেটে গেছে, আর প্যাসিফিক মহাসাগরে সেখানে খুব বড় বড় ঢেউ উঠতে শুরু করেছে। আর জনির মনে হয় যে বধি তার এখানে অসম্পূর্ণ টাস্ক পূরণ করতে নিশ্চয়ই আসবে, যেটা সে ফ্রান্সে করতে চেয়েছিল, কিন্তু জনিকে বাঁচাতে গিয়ে সেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এরপর জনি সেখানে যায়, আর যখন সে হেলিকপ্টার থেকে নিচে দেখে তাকে সেখানে একটা বোট দেখা যায়, আর সে দড়ির সাহায্যে বোটে চলে যায়। আর সেখানে দেখে সেখানে বধিও আছে, আর সে তাকে বলে যে এটা তোমার করা উচিত না, কারণ যদি তুমি ঢেউয়ের উপর সার্ফিং করো তাহলে ঢেউয়ের ধাক্কায় তুমি ডুবে যাবে, যার ফলে তোমার মৃত্যু হয়ে যাবে। আর তখনই বধি জনিকে বলে যে এটাই তো আমার জীবনের উদ্দেশ্য ছিল, আর এটাই তো আমি করতে চেয়েছিলাম। এরপর বধি আর জনি সেখানে হাত মেলায়, আর জনি সেখান থেকে চলে যায়। এরপর বধি তার বোট গিয়ারে লাগিয়ে সামনে চালিয়ে দেয়, আর সে সার্ফিং করতে করতে পানিতে লাফিয়ে পড়ে। আর যখন বধি সেখানে সার্ফিং করতে থাকে সেখানকার ঢেউ খুব উঁচুতে উঠতে থাকে, আর তখনই সেখানে একটা বিশাল ঢেউ বধির উপরে এসে পড়ে, যার ফলে বধি সেখানে ডুবে যায়। এরপর আমরা দেখতে পাই যে জনি একটা আইস মাউন্টেনের উপর দাঁড়িয়ে আছে, আর সে সেখানে আইস রাইডিং করতে শুরু করে। আর ঠিক এমনই একটা দৃশ্যের সাথে সাথেই আমাদের আজকের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।